আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টো মার্কেট বর্তমানে কোন দিকে মুভমেন্ট করবে এটা নিয়ে মার্কেটে বেশ বড় ধরনের ধোঁয়াশা রয়েছে। একদিকে যেমন মানডে আসার আগে আগেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, অন্যদিকে ইরানের পক্ষ থেকে বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সো এর প্রতিক্রিয়ায় আবার ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের হুমকি প্রদান করছে। সো এদিকে এদের চাপে পড়ে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর অবস্থা খুবই টালমাটাল এবং ধোঁয়াশাজনক। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখব, প্লাস টেকনিক্যালি মার্কেটের ইম্পর্টেন্ট কি লেভেলগুলো মার্ক করব এবং দেখার চেষ্টা করব মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে পারে। প্লাস আপনাদের করা কমেন্ট থেকে বিজিবি কয়েনটা নিয়ে আজকে আমরা বিজিবি কয়েনের বাইজন নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে সব কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন আর কমেন্টে বেশি বেশি পাম দেওয়ার চেষ্টা করবেন। সো প্রথমেই আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো দেখে মার্কেটের বেস বোঝার চেষ্টা করব, প্লাস পাবলিক সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব, দেন আমরা টেকনিক্যাল পার্টটাতে আসব। সো গতকাল আমাদের এসপিএক্স এবং বিটকয়েন কিছুটা কিন্তু পাম্প করেছিল গতকাল। সো কী কারণে পাম্প করেছে? তো অ্যাকচুয়ালি পাম্প করার কারণ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে দিয়েছিলাম। যদি আপনারা একটু দেখেন, গতকাল একটা নিউজ উঠে এসেছিল যে মার্কিন মিত্ররা ইরানের সঙ্গে শেষ মুহূর্তের জন্য একটি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে বলে জানা গেছে। ঠিক আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে। যার কোনো অগ্রগতি হবে কি না, অগ্রগতি সম্ভব হবে না তা নিয়ে বাজারে কিন্তু উদ্বেগ রয়েছে। সো দেখুন, এখানে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিশোধমূলক হামলা এড়াতে পাকিস্তান, মিশর এবং তুরস্ক প্রায় ৪৫ দিনব্যাপী একটি সম্ভাব্য সিজফায়ার অথবা যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য কিন্তু চাপ দিচ্ছে কাকে? ইরানকে। সো এই নিউজটাই যখন উঠে আসে আমাদের এসপিএক্সে কিছুটা স্বস্তি ফিরে পায়, অর্থাৎ ইউএস স্টক মার্কেট কিছুটা পাম্প করে গতকাল, যার বেস ধরে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু গতকাল আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে একটা ব্রেকআউট দেখতে পেয়েছি। এবং আমি স্পষ্ট গতকাল আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ইউএস স্টক মার্কেটকে বাঁচাতে এইরকম নিউজ নিয়ে আসে ট্রাম্প। ঠিক আছে, সো 1 নম্বর নিউজ। তো 2 নম্বরে ইরান কিন্তু ভাই একদম পরিষ্কারভাবে রিজেক্ট করে দিয়েছে ৪৫ দিনের যে সিজফায়ারের যে ডিমান্ডটা রয়েছে, যে চুক্তিপত্রটা রয়েছে, একদম পরিষ্কারভাবে ইরান রিজেক্ট করে দিয়েছে। সো ইরান কী কারণে রিজেক্ট করে দিয়েছে এটা আপনাদের প্রথমত বুঝতে হবে যে ইরান আসলে চাই কি, ইরান আসলে চাচ্ছেটা কি। সো ইরানের বক্তব্য একদম পরিষ্কার। ইরান বলেছে যে আমরা কোনো ৪৫ দিন, 3 দিন, 7 দিন এরকম কোনো খণ্ডিত যুদ্ধবিরতিতে আমরা যাব না। আমরা হয়তো বা যুদ্ধ শেষ করব, না হয় যুদ্ধ চালিয়ে যাব। তো তাদের বেশ কিছু ডিমান্ড রয়েছে। ইরানের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে, যেমনটা আমেরিকার পক্ষ থেকে আমরা 15টার মতো শর্ত দেখেছিলাম, তার একটাও ইরান কিন্তু মানবে না। এবং ইরানের পক্ষ থেকেও কিন্তু এমন বেশ কিছু আসলে শর্ত রয়েছে যেগুলো যদি মানে আমেরিকা এবং ইসরায়েল, তাহলে কিন্তু ইরান পরিষ্কারভাবে যুদ্ধ শেষ করে দেবে। কোনো যুদ্ধবিরতি নয়, ডাইরেক্ট সংঘাত কিন্তু শেষ হয়ে যাবে। তো কী সেই চুক্তিগুলো? তো বেসিক্যালি আমি যতটুকু জানতে পারলাম, ইরান মূলত চাচ্ছে আসলে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, তাদের দেশের জনগণের নিরাপত্তা এবং তাদের যে তাদের ক্ষতিপূরণ, ঠিক আছে, তাদের যে বিভিন্ন ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চাচ্ছে। এরকম বেশ কিছু শর্ত অবশ্যই ইরান জুড়ে দিয়েছে। তো এই সমস্ত শর্তাবলী যদি আমেরিকা মানে, সেক্ষেত্রে কিন্তু ইরানের বক্তব্য পরিষ্কার, আমরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধ করে দেবো আনটিল এই ৪৫ দিনের সিজফায়ার পাকিস্তান, তুরস্ক এবং আর 2-1টা দেশ দেখলাম, পাকিস্তান, তুরস্ক এবং মিশর, এদের দ্বারা যে আসলে নেগোসিয়েশন হচ্ছে, এগুলো কিন্তু ইরান পরিষ্কারভাবেই, একদম পরিষ্কারভাবেই কিন্তু জানিয়ে দিয়েছে যে নো, এগুলো আমরা কিন্তু মানছি না। তো এরকমভাবে যদি চলতে থাকে, প্রতি মানডেতে ডোনাল্ড ট্রাম্প এসে বলবে যে হ্যাঁ ওকে ফাইন, আমরা কিন্তু যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার পথে, এরকম কথাবার্তায় কিন্তু আসলে ইনভেস্টররা খুব বেশি আসলে যে তাদের কনফিডেন্ট ফিরে পাবে, এরকম কোনো ধরনের কোনো কিছুই স্টিল এখন পর্যন্ত কিন্তু হয়নি। সো 2 নম্বর 3 নম্বর যদি দেখেন, ইরান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে
দিয়েছে, সিজফায়ারের যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কারভাবে কনফার্ম করেছে যে সিজফায়ারের রেসপন্স নট গুড এনাফ, অর্থাৎ ইরানের পক্ষ থেকে রেসপন্স কিন্তু নট গুড এনাফ, অর্থাৎ খুব বেশি ভালো নয়। তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা আজকে কিন্তু মার্কেটে বিটিসিতে কিন্তু ড্রপ দেখতে পাচ্ছি। সো এই ধরনের নিউজে আসলে আমাদের বিভ্রান্ত হওয়ার মতো কোনো কারণ নেই ভাই। একটা জিনিস প্রাথমিকভাবে বুঝবেন, ঠিক আছে, মার্কেট জুড়ে কিন্তু ব্যাড নিউজ, মার্কেট জুড়ে ব্যাড নিউজ। এখন আপনার মার্কেট যদি পাম্প করে সেটাকে আপনি কি রিয়েল পাম্প বলবেন নাকি ফেক পাম্প বলবেন বলেন? তো আমার পুরো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ব্যাড নিউজ। তো সেক্ষেত্রে মার্কেট যদি পাম্প করে, এসপিএক্স ইউএস স্টক মার্কেট পাম্প করে, আমাদের ক্রিপ্টো মার্কেট পাম্প করে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলি যে এই পাম্পটা আসলে সাস্টেনেবল অথবা উপরের দিকে টিকতে পারবে? তো দ্যাটস ওয়াই আমাদের মার্কেট কিন্তু খুব বেশি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে না। আরও সবচাইতে ভয়াবহ যে নিউজ আমি এখন প্রদান করব, তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, বিশেষ করে আমাদের 10 তারিখের আগে, ঠিক আছে, 9 তারিখ 10 তারিখের দিকে আমাদের খুবই 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 গুরুত্ব সহকারে মার্কেটে থাকতে হবে, খুবই আমাদের রিস্কি ডেট বলতে পারেন। বিকজ আমাদের সিপিআই ডাটা, কোর সিপিআই ডাটা কিন্তু আমাদের ইয়ার বাই ইয়ার যে আমাদের সিপিআই ডাটা সেটা কিন্তু উঠে আসবে। ইনফ্লেশন আমাদের প্রিভিয়াস ইনফ্লেশন ছিল 2.4%, যেটা ফেডের লক্ষ্যমাত্রা ছিল 2%, আর কিছুটা কমলে আমরা রেট কাট এক্সপেক্ট করতে পারতাম। বাট অয়েলের প্রাইস, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল এদের যে যুদ্ধের ফলশ্রুতিতে অয়েলের প্রাইস বিশ্বব্যাপী কিন্তু বেড়ে যায়, যার ফলশ্রুতিতে আমি অনেক আগে থেকে আপনাদের বলছি যে ভাই ইনফ্লেশন কিন্তু বেড়ে যেতে পারে, মার্কেটের জন্য কিন্তু ভালো নয়, মার্কেটের জন্য কিন্তু খারাপ, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমাদের এই মাসে কিন্তু আমাদের ইনফ্লেশন এক্সপেক্ট করা হচ্ছে 3.4%, অর্থাৎ ইনফ্লেশন কিন্তু ধাম করে 1%-এর কাছাকাছি বেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পার্লিন ইউনিভার্সিটি অফ মিশিগান ইনফ্লেশন এক্সপেকটেশনের কথা যদি চিন্তা করেন, অর্থাৎ ইউনিভার্সিটি অফ মিশিগানের তরফ থেকে যে জরিপটা করা হয় সেখানে কিন্তু পাবলিক সেন্টিমেন্টের কথা যদি বলেন সেক্ষেত্রে 3.8% তাদের জরিপ থেকে উঠে এসেছে। আমাদের ইনফ্লেশন কিন্তু 3.8%-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টা অত্যন্ত খারাপ, মার্কেটের জন্য অত্যন্ত খারাপ। আপনারা জানেন ইনফ্লেশন বাড়লে ফেড কী করে? ফেড সবসময় চায় আসলে রেট হাইক করতে, অর্থাৎ সুদের হার আরও বাড়িয়ে দিতে। এবং সুদের হার যখন বেড়ে যাবে আমেরিকাতে, মার্কেট কী করবে? মানুষজন কি আমাদের ক্রিপ্টোকারেন্সির মতো রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করবে, নাকি যে সমস্ত সেফ অ্যাসেট রয়েছে বন্ডের দিকে ঝুঁকে পড়বে? আপনাদের কাছেই আসলে প্রশ্নটা রেখে গেলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো ফেড যখন রেট হাইক করবে তখন কিন্তু পরিষ্কারভাবে মানুষ বেশি সুদ পাবে, ঠিক আছে, ব্যাংকে রাখলে বেশি সুদ পাবে, প্লাস বন্ড কিনে রাখলে বেশি সুদ পাবে। দ্যাটস ওয়াই তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সিদের মতো অ্যাসেটে আসলে রিস্ক নিতে তারা চায় না, মূলত তারা ওই সেফ অ্যাসেটগুলোতেই থাকতে চায়। এই ছিল আমাদের আপডেট, এবং আমাদের এফএমসি মিটিং মিনিট রয়েছে 9 তারিখে। তো এটা ডিটেলসে আমরা 9 তারিখে সম্ভবত একটা ভিডিও আসবে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এর প্রভাব মার্কেটে কী হতে পারে। সো এইবার আমরা টেকনিক্যাল চার্টটাতে আসবো, ঠিক আছে। টেকনিক্যাল চার্টে এসে আমরা দেখার চেষ্টা করব মার্কেটের সমসাময়িক মুভমেন্ট অ্যাকচুয়ালি কেমন হতে পারে। তো আমরা যদি প্রাথমিকভাবে ডেইলি টাইম ফ্রেমে আসি, পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। সো ডাউন ট্রেন্ডের মধ্যে যদি রয়েছে, আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখব। প্রাথমিকভাবে আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত না, আমি সব কিছু কেটে শুধুমাত্র মুভিং অ্যাভারেজটাই রাখবো, যতক্ষণ পর্যন্ত না, এই যে দেখুন, এগুলো লক্ষ্য রাখবেন ভাই, একদম পরিষ্কার ভাই। যখন আমাদের ডেইলি টাইম ফ্রেমে বিটকয়েন আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে টেস্ট করেছে, এবং আমাদের ইউএসডিটি ডমিনেন্স ডেইলি টাইম ফ্রেমে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটাকে টেস্ট করেছে। আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, এই যে দেখুন, যে ইউএসডিটি ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে, ব্রেকডাউন দিলে এখান থেকে হয়তো বা কিছুটা পাম্প পাবো, আর না দিলে মার্কেট এইখান থেকেই বেয়ারিশ মনে হচ্ছে। ডু ইউর ওন রিসার্চ, এটা একদম গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা শেয়ার করে দিয়েছিলাম। সো দেখুন, বিটকয়েন একদম পরিষ্কারভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডেইলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত না আমরা বিটকয়েনে আসলে বুলিশ হতে পারছি। তো যদি এটার উপরে উঠে আসতে পারে এবং এটাকে সাপোর্ট করতে পারে, দেন পরবর্তীতে যে এরকম ইমিডিয়েট পড়ে গেলে হবে না, সাপোর্ট করতে হবে। দেন পরবর্তীতে হয়তো বা আমরা 75, 76, 77-এর উপরের দিকে আমরা হয়তো বা মুভমেন্ট করতে পারি, বুলিশ হতে পারি ওই পর্যন্ত। তার আগ পর্যন্ত স্টিল কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিজেক্ট করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা বেয়ারিশ। দ্যাটস মিন আমরা স্টিল এখনও কিন্তু বেয়ারিশ রয়েছি। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে দেখার মতো কোনো কিছু নেই। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন, আমরা এই মুভিং অ্যাভারেজগুলো একটু হাইড করে দেবো। সো যদি একটু হাইড করার চেষ্টা করি, সো দেখুন
আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে, যেহেতু আমাদের গত ভিডিওর আলোচনা ছিল যে যদি এটা ব্রেকআউট দিতে পারে তাহলে আমাদের এই যে এখানে যে একটা লাল দাগ, এই লাল দাগ পর্যন্ত হয়তো বা মার্কেট পৌঁছাতে পারে, কিন্তু আলটিমেটলি অ্যাকুরেটলি আমাদের এখানে একটা সাপ্লাই জোন ছিল, সাপ্লাই জোনটাকে ট্যাপ করেছে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে। ভাই পরিষ্কারভাবে এখানে একটা এসএফপি করে মার্কেট কিন্তু নিচের দিকে ফল ডাউন করছে। এইবার যেহেতু আমাদের এই ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়েছে, তো আমরা মোটামুটি হয়তো বা আস্তে আস্তে উপরের দিকে যেতে পারি। তবে 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 আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব একটা বেশি ভালো নয় এই মুহূর্তে, কিন্তু ট্রেড করা অত্যন্ত রিস্কি। আমাদের এইখানে আমাদের একটা ডিমান্ড জোন কি এরিয়া রয়েছে, ঠিক আছে, কি লেভেল রয়েছে। সো এই লেভেলটা আমাদের মার্ক করা থাকবে আমাদের 6টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে। যেহেতু স্ট্রাকচার শিফটিং দিয়েছে উপরের দিকে, আমাদের এই লেভেলটাকে এখন মার্ক করে রাখতে হবে, এই লেভেলটা অবজার্ভ করতে হবে। যদি আমাদের 0.5 and 618 এই লেভেলটা যদি আমাদের এখানে হোল্ড করতে পারে, তাহলে হয়তো বা এগেইন আমরা আরেকটা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। যদি এই লেভেলটা হোল্ড করতে পারে, কন্ডিশন একটাই, এই লেভেলটা হোল্ড করতে হবে। আর এই লেভেল হোল্ড করতে না পারলে মার্কেট কিন্তু আমাদের এই ট্রেন লাইন পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অ্যাকুরেট, ঠিক আছে। এবং আমরা যদি ইউএসডিটি ডমিনেন্সে আসি, ভাই ওয়াও, ইউএসডিটি ডমিনেন্স গতকালই আমরা বলেছিলাম যে একটা বেয়ারিশ হয়তো বা ফ্ল্যাগ আমরা ইউএসডিটি ডমিনেন্সে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। তো পরিষ্কারভাবে আমি বলেছিলাম যে এই ট্রেন লাইনটাকে যখন ব্রেক করবে, যদি আমাদের এই ট্রেন লাইনটাকে এখনই ব্রেক করে, তাহলে হয়তো বা আমরা নিচের এই ট্রেন লাইন পর্যন্ত ভিজিট করতে যেতে পারি। আর যদি আরও পরে করে, সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত থাকবে, একদম পরিষ্কার। সো ট্রেন লাইনটা কিন্তু গতকালই ওই নিউজটা আসার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়েছে। সো ব্রেকডাউন দিয়েছে, ঠিক আছে, ওকে ফাইন, স্টিল কিন্তু আমরা এই ট্রেন লাইন পর্যন্ত পৌঁছাতে পারি। এখন আমাদের দেখতে হবে এখানে যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর আমরা এই যে সাপ্লাই জোনটা মার্ক করে রাখবো, এই সাপ্লাই জোন পর্যন্ত হয়তো বা পৌঁছাতে পারে। মার্কেট আরও একটু নিচে 67,500 অথবা 68 এরকম লেভেলে পৌঁছাতে পারে। যদি পৌঁছায়, দেন হয়তো বা আমরা মার্কেটে আবারও ইউএসডিটি ডমিনেন্স আবারও ফল ডাউন করতে পারি এবং মার্কেটে আমরা হয়তোবা মুভমেন্ট পেতে পারি। কত দূর পর্যন্ত পেতে পারি দেখুন পরিষ্কারভাবে। আমাদের আরেকটা অ্যানালাইসিস, একদম পরিষ্কার অ্যানালাইসিস, আমাদের ইউএসডিটি ডমিনেন্স আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে গতকাল যখন ছিল, তখনই আমি কিন্তু বলেছিলাম যে আমাদের ইউএসডিটি ডমিনেন্স গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। স্টিল আমি বলছি ইউএসডিটি ডমিনেন্স আমাদের পরিষ্কারভাবে এই যতক্ষণ পর্যন্ত 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম যতক্ষণ পর্যন্ত এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ট্যাপ করে উপরে দিকে যেতে থাকবে, এরকম এই জাতীয় ক্যান্ডেল দিতে থাকবে, আমরা কিন্তু মার্কেটে পরিষ্কার বেয়ারিশ থাকবো। যদি আমরা দেখি আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন দিয়েছে, তাহলে আমরা অন্যান্য ইম্পর্টেন্ট লেভেলগুলো খুঁজবো, যেটা আমাদের থাকবে আমাদের ডেলি টাইম ফ্রেমের যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, যে লাইক 7.36%-এর আশেপাশে যে ইউএসডিটি ডমিনেন্স পৌঁছে যেতে পারে, আর আমাদের এই ট্রেন লাইনটা কিন্তু টেস্ট করতে পারে। এই দুটা কন্ডিশন একদম ঠিক আছে। সো আমাদের এখন ইউএসডিটি ডমিনেন্সে দেখতে হবে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এই সাপ্লাই জোনটা থেকে রিজেক্ট করে কি না। যেহেতু আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে টেস্ট করেছে, উপরের দিকে চলে যেতেই পারে, এই কারণে আমাদের একটু সাবধানে থাকতে হবে। মার্কেট ড্রপ করতেই পারে, অত্যন্ত স্বাভাবিক। তবে মার্কেট যদি পাম্প আসে, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে ওটা ব্রেকডাউন দিয়ে আমাদের ডেইলি ডিসকাউন্ট লেভেলে আসতে হবে। অ্যান্ড আমাদের বিটকয়েন আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে এটাকে ব্রেকআউট দিয়ে আমাদের উপরের দিকে উঠে আসতে হবে, তাহলে আমরা একটা মুভমেন্ট দেখতে পারবো। আর আনটিল আমাদের মার্কেটে কিন্তু ফান্ডামেন্টাল নিউজগুলো খুব একটা বেশি ভালো নয়, ফান্ডামেন্টাল কন্ডিশনগুলো খুব একটা বেশি ভালো নয়। ফেড কিন্তু আজকে ভালো রকমের লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট করেছে, সম্ভবত ভালো ধরনের একটা লিকুইডিটি ফেড মার্কেটে আজকে ইনজেক্ট করেছে, ঠিক আছে, আমি যতদূর জানি। ফান্ডামেন্টাল বিষয়াদি আসলে নিউজগুলো খুব একটা ভালো নয়। ফেড চাইছে তাদের মার্কেটকে আসলে ঠিকঠাক রাখতে, ঠিক আছে, এর প্রভাব থেকে কিছুটা মুক্ত রাখতে। তো আমরা যদি দেখি যে মার্কেট হয়তো উপরের দিকে, অ্যাকচুয়ালি বাই ডেলি টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং বেয়ারিশ ফ্ল্যাগ, একদম পরিষ্কারভাবে বেয়ারিশ ফ্ল্যাগ। সো মার্কেট এখান থেকে ব্রেকডাউন যদি দেয়, সেক্ষেত্রে কিন্তু একদম ফরফর করে মার্কেট নিচের দিকে 60-এরও নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা অবশ্যই স্টপ লসগুলো দিয়ে শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। শর্টার টাইম ফ্রেমে স্টপ লস দিবেন, ট্রেড করবেন, কোনো সমস্যা নেই। আর এই সমস্ত জোনে যদি ভালো কোনো কিছু দেখেন, আমাদের 0.5 and 618, বিশেষ করে 618 লেভেলটা আমাদের অবজার্ভ করতে হবে। যদি ভালো কিছু দেখেন, সেক্ষেত্রে আপনি 786-এর নিচ থেকে এসএল দিয়ে হয়তো বা উপর পর্যন্ত 70 পর্যন্ত হয়তো আবার আপনি একটু রোল প্লে করতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো এবার আমরা বেশ কিছু কমেন্টও করবো। বিটকয়েন ক্যাশ
পড়ার চেষ্টা করবো পরবর্তীতে। সো বিজিবি কয়েনটা অ্যানালাইসিস করার জন্য অনুরোধ করেছেন। দেখুন বিজিবি কয়েন আমাদের যে বিটগেট এক্সচেঞ্জ রয়েছে, বিটগেট সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জটা রয়েছে, বিটগেট সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নিজস্ব একটা কয়েন, একদম পরিষ্কার নিজস্ব কয়েন, ঠিক আছে। সো বিটগেট এক্সচেঞ্জ যত ভালো করবে ডে বাই ডে, তত কিন্তু আমাদের বিজিবি কয়েনও ভালো করার চেষ্টা করবে। সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেশন খুব একটা বেশি সমস্যা নেই। 916 মিলিয়ন রয়েছে টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই 919 মিলিয়নের বেশি মিন্ট করতে পারবে না, মিন্ট করা রয়েছে 916 লকিং অবস্থা রয়েছে, এবং সার্কুলেটিংয়ে আমাদের 700 মিলিয়নের আশপাশে রয়েছে, ঠিক আছে বিজিবি কয়েন। তো এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা নেই, এর ভলিউমও যথেষ্ট ভালো রয়েছে, খুব একটা ভালো কয়েন ভাই, মার্কেট ক্যাপও ভালো রয়েছে, ঠিক আছে। সো ভলিউম কিছুটা কমেছে, এটা খুব একটা বেশি প্যারাদায়ক নয়, এটা কিন্তু আবার বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। সো এবার চার্টে যদি আসেন, আপনি কোন সমস্ত এরিয়া থেকে এটা দেখতে পারেন। দেখুন একটা কথা আমার পরিষ্কারভাবে মনে রয়েছে, এর আগেও কিন্তু বেশ কয়েক মাস আগে আপনারা কিন্তু বিজিবি কয়েন নিয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন, প্রাইস ছিল $3-4 আশপাশে। আমি বলেছিলাম এটার জন্য 50 সেন্টের জন্য ওয়েট করতে, ঠিক আছে, কারণ আপনাদের বাই করে জিততে হবে। সো এইবার আমার নতুন অ্যানালাইসিস, 50 সেন্ট থেকে একটুটা সরে আসুন, আপনি $1.5 নিচ থেকে কিন্তু হয়তোবা দেখতে পারেন, ঠিক আছে। $1.5 আগে কিন্তু ধরার কোনোভাবেই কোনো চেষ্টা করবেন না, যে ইমব্যালেন্স সহকারে পড়া স্টার্ট করেছে, ঠিক আছে। $1.5 আগে কোনোভাবেই এই বিজিবি কয়েন এর আশেপাশেও যাওয়ার চেষ্টা করবেন না। সো যখন এই লেভেলটাতে পড়বে, 1.47 আশেপাশে যখন পড়বে, তখন হয়তো বা কিছুটা দেখতে পারেন, এবং নিচের দিকে ডিসিএর জন্য আপনি কিন্তু ওই 50 সেন্টের জন্য ওয়েট করবেন। এর মাঝামাঝি অংশে আর কোনো ধরনের কোনো ডিসিএ করার প্রয়োজন আমি অন্ততপক্ষে মনে করি না। সো একদম পরিষ্কার অ্যানালাইসিস, যদি ইনভেস্ট করার মতো প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি $1.5 নিচ থেকে ধরতে হবে, এবং ডিসিএ করার প্ল্যান থাকলে 50 সেন্টের আশেপাশে এটা ধরাই যাবে না, ঠিক আছে, ডিসিএর জন্য। তো একদম পরিষ্কার অ্যানালাইসিস, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।